হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্যাটস হোয়াট শি সেড। আজকে আপনাদের জন্য আমরা স্পেশাল এপিসোড করছি যেটার নাম হচ্ছে দ্যাটস হোয়াট শি সেড অ্যাবাউট দ্য ল ফেলিং উইমেন। বাংলাদেশের সংবিধান সমতার নিশ্চয়তা দিলেও ইউএন উইমেনের একটা নতুন অ্যাসেসমেন্টে দেখা গেছে বাস্তবতার সাথে আমাদের আইনি কাঠামোর মধ্যে বড় একটা ফাঁক রয়েছে, যা নারীদের জন্য ভয়াবহ একটা চিত্র তৈরি করে। এই স্টাডিতে বাংলাদেশের লিগাল ফ্রেমওয়ার্ক একটা জেন্ডার পার্সপেক্টিভ থেকে দেখা হয়েছে, যার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে বৈষম্যমূলক 19টি আইন, বাতিল করা উচিত এমন একটি আইন এবং জরুরি ভিত্তিতে প্রয়োজন এমন 4টি নতুন আইন। এই রিপোর্ট আরেকটু সহজভাবে বুঝতে আমাদের সাথে আজকে আছেন দ্য ডেইলি স্টার রিপোর্টার নীলিমা জাহান, যিনি ইতোমধ্যে অ্যাসেসমেন্টটি এবং এটির লঞ্চিং দুটোই কভার করেছে। নীলিমা নিয়মিত নারীদের বিট নিয়েই কাজ করে, যার মাধ্যমে গভর্নেন্স, রাইটস এবং বিভিন্ন সোশ্যাল ইস্যুস তুলে আনে। প্লিজ ওয়েলকাম নীলিমা জাহান। হাই নীলিমা, থ্যাংক ইউ সো মাচ আজকে দ্যাটস হোয়াট শি সেডে আসার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় আমার সাথে আজকে যুক্ত থাকার জন্য। হাউ আর ইউ? আমি ভালো আছি। তোমাকে অনেক ধন্যবাদ আজকে আসলে আমাকে এই স্পেশাল ইভেন্টে ডাকার জন্য আসলে। এখন এই যে আমরা যে রিপোর্টটা নিয়ে কথা বলছি, ইউএন উইমেনের একটা অ্যাসেসমেন্ট এবং দীর্ঘ দিন ধরে এই অ্যাসেসমেন্টটা চলছে, তুমি আমাকে বলেছো। তো এটা তুমি কিন্তু লঞ্চিংয়ের আগেই তুমি এই রিপোর্টের সাথে ফ্যামিলিয়ার ছিলা এবং লঞ্চিংয়ের দিনেও তুমি ছিলা, পরবর্তীতে প্যানেল ডিসকাশন হয়েছে এক্সপার্টদের মধ্যে, সেটাতেও ছিলা। শুরুতেই যদি জানতে চাই যে যখন তুমি রিপোর্টটা প্রথমে হাতে পেলে তখন সবচেয়ে গ্লেয়ারিং কি জিনিসটা তোমার লেগেছিল, সবচেয়ে চোখে কি পড়েছে? থ্যাংক ইউ। আমি রিপোর্টে সবথেকে গ্ল্যারিং কি লেগেছে সেটাতে যাওয়ার আগে আমি একটু রিপোর্টটা নিয়েই কথা বলতে চাই। হ্যাঁ। আমরা একজন সাংবাদিক হিসাবে আমার কাছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আমরা প্রায়ই শুনি বা বলি যে আমাদের খুব ভালো ভালো আইন আছে, Right. খুব প্রোগ্রেসিভ ল আছে, কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমরা খুব উইক। আমি যত রাউন্ড টেবিলগুলো কভার করতে যাই, যে ইস্যু নিয়ে কথা বলি না কেন, সবসময় একটা কথা আমরা শুনি যে আমাদের আইনগুলো খুবই ভালো, কিন্তু আসলে আমাদের ইমপ্লিমেন্টেশনের জায়গাটা খুব উইক। কিন্তু আমি দেখলাম যে না, আমাদের যে ভালো ভালো আইন আছে আমরা বলি, সে আইনের ভেতরে আসলে অনেক ডিসক্রিমিনেটরি সেকশনস আছে, যেটা আমরা হয়তো বিচ্ছিন্নভাবে বলি, কিন্তু কখনো ভেবে দেখি না যে কতগুলো ঠিক বা আসলেও কয়টা আইন আছে, এরকম কতগুলো ধারা আছে। বাট এই রিপোর্টটা পাওয়ার সাথে সাথে আমার যেটা মনে হলো যে এটা আমার জন্য একটা গোল্ড মাইন, এটা একটা রিসোর্স আমার জন্য। বিকজ আমরা সাংবাদিকরা যখন কোনো ইস্যুতে আসলে স্টোরি করতে যাই, তখন বৈষম্যমূলক কোনো কিছু হলে আমরা আসলে লটা খুঁজে বের করি। আমরা যেহেতু নিজেরা লিগ্যাল এক্সপার্ট না, সো আমরা লিগ্যাল এক্সপার্টদের কাছে যাই, তাদের কাছে জিজ্ঞেস করি যে আসলে বৈষম্যটা কোথায় বা সমস্যাটা আসলে কোথায়। সো এই স্টাডিতে সবগুলো বৈষম্যমূলক আইন এত সুন্দর করে একসাথে লিপিবদ্ধ করা হয়েছে এবং তুমি দেখবে যে প্রত্যেকটা ধারা, কোন কোন ধারা কিভাবে ডিসক্রিমিনেট করছে, এত সুন্দরভাবে বলা আছে। সো এটা দেখার সাথে সাথে আমার মনে হচ্ছিল যে এটা আমাদের মতো সাংবাদিকদের জন্য এটা একটা অনেক বড় রিসোর্স। সো এই জন্য আমি প্রথমে আসলে অথরকে একটা থ্যাঙ্কস দিতে চাই যে উনি এত সুন্দর করে আসলে এই এত কম্প্রিহেন্সিভ একটা স্টাডি করেছেন। এখন যদি আমি বলি যে কোন জিনিসটা আমার কাছে সব থেকে গ্ল্যারিং লেগেছে, তুমি জানতে চাচ্ছিলে, আমি বলবো আমার যেটা মনে হচ্ছে এখানে একটা খুব ভালো রেকমেন্ডেশন আছে। সেটা হচ্ছে, ভালো বলবো না, আমি একটা যুগান্তকারী রেকমেন্ডেশন আছে। সেটা হচ্ছে যে চাইল্ড রাইটসের ম্যারিটাল রেপটাকে আমরা যাতে বন্ধ করি এবার, অনেক দিন তো হলো। বিকজ তুমি দেখবা যে আমাদের যে আইনের যে ফাঁকফোকরটা, সেখানে বলা আছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে 16 বছরের নিচে কোনো মেয়েকে যদি তার সম্মতিতেও তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়, সেটা কিন্তু রেপ, স্ট্যাচুটরি রেপ যেটাকে আমরা বলি। রাইট। কিন্তু আমাদের পেনাল কোডে কি বলা আছে, ওই মেয়েটাই যদি সে বিবাহিত হয় এবং তার বয়স যদি 13 হয়, তারপরও সে যদি তার জোরপূর্বক শারীরিক সম্পর্কটা হয়, তাহলে এটাকে আমরা রেপ বলছি না, এবং আইন কিন্তু এক ধরনের বৈধতা দিচ্ছে চাইল্ড রেপের। এবং জাস্ট বিকজ সে বিবাহিত, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তার বয়স 13, এটা কিন্তু আইন কোনোভাবেই তাকে ধর্ষণ বলার সুযোগ আমাদেরকে দিচ্ছে না। তো এখানে কিন্তু দুই জায়গায় একটা কন্ট্রাডিকশন আছে। এবং এটা আমি এজন্য বললাম যে আমার কাছে গ্ল্যারিং মনে হয়েছে ফাইন্ডিংসটা এবং রেকমেন্ডেশনটা। আমি তোমাকে একটা ঘটনা বলতে চাই। আমরা তো অনেক স্টোরি করি আসলে এই বিষয়গুলো নিয়ে। তো একটা কেসের কথা আমার আসলে খুব মনে পড়ে। ইস্যুটা ছিল টাঙ্গাইলের এবং কোভিডের সময়। মেয়েটার নাম ছিল নূর নাহার। আই এম সরি, আমি ওর নামটা এখন বলছি কারণ ও আর এই পৃথিবীতে নাই। সো ওর নাম বলা না বলা সেটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে এখন।
তো যেটা হয়েছে কোভিডের সময় মেয়েটার বাবা সামহাউ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে মেয়েটাকে এবং বিয়ে দিয়ে দেয়। বেশিরভাগ বাল্যবিবাহ কিন্তু এই কারণেই আমরা দেখি যে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল থেকে বের হওয়ার জন্য। কোভিডের সময় আমরা দেখেছি অনেক আরো বেশি বাল্যবিবাহ ছিল, হয়েছে, হ্যাঁ। কারণ তখন অনেকেরই ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ হয়ে খুবই গিয়েছিল। খারাপ। সো 14 বছরের মেয়েটি, ওর নাম নুরনাহার, ওকে বিয়ে দিয়ে দেওয়া হলো পাশের গ্রামের 35 বছর বয়সী যুবকের সাথে। এবং ওর বিয়ের প্রথম রাতেই কিন্তু ওর যেই মানে ফোর্সফুল যেই ইন্টারকোর্সটা হয়েছিল সেটার কারণে ওর জেনিটাল ব্লিডিং শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এই খবরটা বা এই ইস্যুটাকে ওরা আসলে কোনো পাত্তাই দেয়নি বা তার বাবার বাড়ির মানুষজনকে জানানোর কোনো প্রয়োজন মনে করেনি। তারা মনে করেছে যে হ্যাঁ, এরকম তো একটু হতেই পারে, যেহেতু ওর বয়স কম। লোকটা যেটা করেছে, মোটামুটি কয়েকদিন একইভাবে চালানোর পরে যখন দেখছে যে আসলে ও আর পারছে না কোনোভাবেই, তখন তাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেছে। এবং খুব স্বাভাবিক, কবিরাজের টোটকায় তো আসলে আর জেনিটাল ব্লিডিং বন্ধ হওয়ার কথা না। সো যেটা হলো, একসময় অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে মানে ও খুব শকে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তখন যেটা করলো, ওর হাজব্যান্ড এবং ওর হাজব্যান্ডের ফ্যামিলি নিকটস্থ একটা প্রাইভেট হসপিটালে ওকে রেখে ওর বাবা মাকে খবর দেয় যে ও আসলে ফিজিক্যালি আনফিট, ওর সাথে আর সংসার করা সম্ভব হচ্ছে না, ওরা যেন ওদের মেয়েকে বুঝে নেয়। তো বাবাটা তো খুবই হতবাক, মানে কি করবে, এবং মেয়েটার যে তখন ট্রিটমেন্ট করবে সেই টাকাও কিন্তু ওনার কাছে ছিল না। আমার মনে আছে উনি গ্রামবাসীদের কাছ থেকে 60,000 টাকা উনি তুলে তারপরে মেয়েটার ট্রিটমেন্ট চালানোর মানে চেষ্টা করছিলেন আর কি। তো পরবর্তীতে টাঙ্গাইলে যে ট্রিটমেন্ট মেকানিজম ওভাবে আসলে হচ্ছিল না, সো ওকে অধিকতর ভালো ট্রিটমেন্টের জন্য ঢাকায় ট্রান্সফার করা হয়, ঢাকা মেডিকেলের ওসিসিতে। এবং আমার মনে আছে ওসিসিতে তখন ইনচার্জ ছিলেন বিলকিস আপা। আচ্ছা। বিলকিস আপা কিন্তু ওর ঘটনাটা মানে মিডিয়াকে যেটা বলেছেন যে ওর উপর পাশবিক নির্যাতন হয়েছে, একদম ঠিক এই ওয়ার্ডটাই বলেছেন যে পাশবিক নির্যাতন হয়েছে। এবং 1 কি 2 দিন পরে আসলে মেয়েটা কিন্তু ব্লিডিং থেকে মারা যায়। সো তুমি দেখো, 13 বছরের একটা মেয়ে, তাকে মেরে ফেলা হলো, কারণটা হচ্ছে রেপ। কিন্তু এখানে তুমি দেখবা মামলাটা কিন্তু আসলে রেপের আইনে হয় নাই, মামলাটা হয়েছে বাল্যবিবাহ। রেপের ঘটনার জন্য কিন্তু ওর মামলা হয় নাই। জাস্ট বিকজ ওর বিয়ে হয়ে গেছে, একটা ট্যাগ আছে যে ও ম্যারিড, এই জন্য কিন্তু এখানে রেপ কেসটা করা যায় নাই। সো সেই জন্যই বলছি যে এই স্টাডিতে আমার সবার প্রথম সব থেকে বেশি চোখে লেগেছে যে জিনিসটা, যে এরকম একটা বিষয়কে আসলে কিভাবে প্রতিরোধ করা যায় সেজন্য কিন্তু একটা বিধান রাখার কথা বলা হচ্ছে রেকমেন্ডেশনে। সো তারা বলছে যে একটা মেয়ের বয়স যখন মানে বিয়ে যখন হয়ে যায়, বয়স 13-14তে তো তারা শারীরিক পরিপক্কতা হঠাৎ করে চলে আসে না, তাই না? তার মানসিক পরিপক্কতাটা তো আসলে হঠাৎ করে চলে মানে আসে এটা না। তো বায়োলজিক্যালি সায়েন্টিফিকলি প্রুভেন। রাইট। এবং আমরা যেখানে বলছি যে 18 বছর আগে একটা মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, জাস্ট বিকজ তাকে বিয়ে দিয়ে দিয়েছে তার মানে এই না যে তাকে আসলে রেপের বৈধতা দিয়ে দিয়েছে। তো সেটাই বলছি যে এই যে একটা রেকমেন্ডেশন আসলো, এটা কিন্তু আসলে অনেক বড়, বিকজ তুমি দেখবা ম্যারিটাল রেপ নিয়ে কথা বললে আমাদের এখানে খুব মানে এটা শুনতেই চায় না, এটা শুনতেই চায় না। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ম্যারিটাল রেপ শব্দগুলো আনলেই বেশিরভাগ মানুষের প্রশ্ন থাকে যে বিয়ে হয়ে গেলে রেপ কিভাবে হয়। সো এখন যেটা হয়েছে যে দেখলাম আমরা যে ম্যারিটাল রেপ এবং চাইল্ড ব্রাইড একদম স্পেসিফিকলি যদি বলি, ওই ক্ষেত্রে আসলে একটা মানে রেকমেন্ডেশন আসছে যে এটাকে এবার একটু ক্রিমিনালাইজ করা হোক। সো এই জিনিসটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। তো আমরা কিন্তু আমাদের কনস্টিটিউশন কিন্তু বারবার ইকুয়ালিটির কথা বলে, সমতার কথা বলে, তবে এই রিপোর্টে দেখা যাচ্ছে সমতারই একটা বিশাল বড় গ্যাপ। তো রিপোর্টিং পার্সপেক্টিভ থেকে এই ফ্রেজটা যে ইকুয়ালিটি গ্যাপ, এটা তোমার জন্য কি মিন করে এবং এটা নারীদের জন্য কিভাবে আসলে বেশি উঠে আসে, স্পেশালি জাস্টিস সিক করার সময়? আচ্ছা, তুমি তো বললেই যে আমাদের সংবিধানে তো ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র নির্বিশেষে আসলে সমান অধিকারের কথা বলা আছে। কিন্তু একটা নারী যখন আসলে বিচারের জন্য আদালতে যায়, তুমি দেখবে যে তার যে অভিজ্ঞতা এবং যে প্রতিশ্রুতি কনস্টিটিউশনে দেয়া আছে, কভার করেছো। হ্যাঁ, আমি আসছি আস্তে আস্তে ওখানে। সো এই যে সংবিধানে প্রতিশ্রুতিটা দেওয়া হলো, বাট বাস্তবে যে নারীদের যে অভিজ্ঞতা, এই দুইটার মধ্যে যে বিস্তর ফারাকটা, এটাকেই কিন্তু আসলে আমরা মানে ইকুয়ালিটি গ্যাপটা বলছি। এটা আমি তোমাকে একটু যদি ডিসক্রাইব করে বলি, তুমি দেখবে গত কিছুদিন আগে, উইমেন্স ডের একদম আগে রেপ ল রিফর্মস কোয়ালিশন নামে একটা প্ল্যাটফর্ম, 17টা লিগ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একটা প্ল্যাটফর্ম, তারা একটা প্রেস কনফারেন্স করেছে এবং তারা বলেছে যে রেপের ঘটনা এখন কনভিকশনের রেট হচ্ছে less than 1%, হুইচ ইজ ক্লোজ টু 0%। অ্যান্ড আমার নিজস্ব একটা অ্যানালিসিস আছে, সোফার ওসিসিগুলোতে, দেশের যতগুলো ওসিসি আছে সরকারি মেডিকেল কলেজে, সেখানে যে কেসগুলো এসেছে সেগুলোর ক্ষেত্রেও কনভিকশন রেট হচ্ছে 1.48%। এটা একদম আমার নিজস্ব অ্যানালিসিস। হ্যাঁ, এবং এটার পাশাপাশি প্রথম আলোর একটা অনেক কম্প্রিহেন্সিভ একটা বই আছে, তুমি নিশ্চয়ই জানো, যে সাজা মাত্র 3%। সো তুমি দেখো, মানে আইন আছে,
কিন্তু সে আইনের অধীনে আমাদের বিচার হচ্ছে না বা বিচারের জন্য গেলে আমরা কনভিকশন পাচ্ছি না, একটা গ্যাপ তো এখানে আছে। এটা হচ্ছে এই ইকুয়ালিটি গ্যাপটার সব থেকে বড় একটা প্রমাণ। আরেকটা বিষয় আমি আসবো সেটা হচ্ছে যখন আসলে মানে রেপের মতো অফেন্সকে যখন আসলে আউট অফ কোর্ট সেটেল করার চেষ্টা করা হয়, যেটা এখন খুব কমন হয়ে গেছে আমাদের এখানে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট বেশিরভাগ কিন্তু আউট অফ কোর্টই সেটেলমেন্ট হচ্ছে সম্ভবত। রাইট, হ্যাঁ। আমি তোমাকে একদম একদম রিসেন্ট উদাহরণটা দিই। তুমি দেখবে নরসিংদীর মাধবদীর একটা ঘটনা ঘটেছে এই ফেব্রুয়ারির 25 তারিখে। আমরা উইমেন্স ডে স্টোরি যখন করছিলাম তখন এই ঘটনাটা আমাদের চোখের সামনে আসে। সেখানে আমরা প্রথমে জানতে পারি কি যে একটা মেয়েকে তার বাবার সামনে থেকে কিডন্যাপ করে নিয়ে গ্যাং রেপ করে পরের দিন মেরে একটা সরিষা খেতে ফেলে রাখা হলো। কিন্তু ঘটনাটা কিন্তু এখানে শুরু হয়নি, ঘটনাটা শুরু হয়েছিল আরো 2 সপ্তাহ আগে। এই মেয়েটাকে সবার প্রথমে গ্যাং রেপ করে পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বাবা যখন প্রতিবাদ করতে চান, যখন থানায় যেতে চান, তখন পারপেট্রেটর তাকে কিন্তু থানায় যেতে দেন না, থ্রেটেন করে। সো তিনি যেটা করলেন, স্থানীয় একজন ইউনিয়ন পরিষদ মেম্বারের কাছে গেলেন, তিনি আউট অফ কোর্ট সেটেলমেন্ট একটা সালিশ করলেন। আমরা জানি ধর্ষণ কিন্তু নন কম্পাউন্ডেবল অফেন্স, এখানে সালিশ করার কোনো সুযোগই নেই। হ্যাঁ, বাট স্টিল উনি সালিশ করলেন এবং যেটাই আসুক সালিশের মীমাংসায় এরপরে যেটা হলো মানে পারপেট্রেটর কিন্তু আরেকটু এমবোল্ডেন ফিল করলো, এক্স্যাক্টলি একদম বেপরোয়া হয়ে গেল যে ওর কিছু যায় মানে গেল আসলো না। তখন যেটা হলো, মেয়েটার বাবা যখন বুঝতে পারছে যে না এখানে সিকিউরিটি থ্রেট আছে, মেয়েটাকে তার খালার বাসায় বা কোনো একজন আত্মীয়র বাসায় পাঠিয়ে দিতে যাচ্ছিলেন এবং ওই সময় ওনার সামনে থেকে ওনাকে মেয়েটাকে মানে ছিনিয়ে নিয়ে গিয়ে আবার পুনরায় গ্যাং রেপ করে এবং তাকে পরের দিন তার বডি পাওয়া গেছে একটা সরিষা খেতে। তো তুমি চিন্তা করো, মানে আমাদের আইন আছে, আইনে বলছে যে এটা আসলে নন কম্পাউন্ডেবল, বাট স্টিল এখানে একটা মীমাংসার ঘটনা ঘটলো আউট অফ কোর্ট, এন্ড দেন হচ্ছে পারপেট্রেটর আবার আরেকটু বেপরোয়া হলো, সে আবার আরেকবার তাকে রেপ করার সুযোগ পেল এবং লাস্টলি তাকে কিন্তু মেরেই ফেললো। ও এটা যদি মানে থানায় যেত অ্যাটলিস্ট এই কেসটা, তাহলে তো নিশ্চয়ই মানে এতক্ষণে মানে ওরা হয়তো পলাতক থাকতো, ওরা হয়তো মরতে হতো না। সব থেকে বড় কথা হচ্ছে ওকে মরতে হতো না এবং পারপেট্রেটর একটু হলেও কিন্তু অন্তত গা ঢাকা দিয়ে থাকতো, ওর সেই সাহস থাকতো না যে দ্বিতীয়বার বাবার কাছ থেকে ওকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তারপর আরেকবার রেপ করার এবং মেরে ফেলার। সো ওইটাই বলছি যে এখানে হচ্ছে ইকুয়ালিটি গ্যাপটা। তো নীলিমা, তুমি তো আইনের কথা বলেছো যে অনেকগুলো আইন আছে যেগুলো আমাদের ভিকটিমদেরকে আসলে প্রোটেক্ট করতে পারে, একটু হলেও করতে পারে। তবে এই অ্যাসেসমেন্টে দেখা গিয়েছে অ্যাটলিস্ট 19টি বৈষম্যমূলক আইন চিহ্নিত করা হয়েছে, একটি আইন যেটার বাতিলের প্রয়োজন এবং 4টি নতুন আইন যেটা খুবই জরুরি ভিত্তিতে প্রয়োজন আমাদের। এটা যদি তুমি লেম্যানস টার্মে আমাদের একটু সহজ ভাষায় যেভাবে তুমি বুঝছো বিষয়টা আমাদের দর্শকের জন্য একটু যদি এক্সপ্লেন করতে। ধন্যবাদ। আমি নিজেও আসলে বলতে চাচ্ছিলাম যে আমি যেহেতু লিগ্যাল এক্সপার্ট না, সো আমার বোঝাপড়াটা হয়তো আসলে একজন লিগ্যাল এক্সপার্টের মতো হবে না বা একজন লয়ারের মতো হবে না বা অথর যেভাবে বলেছেন অনেকটা সেভাবে নাও হতে পারে। বাট আমি আমার বোঝাপড়া থেকে যেটা বুঝছি যে এই যে 19টা আইনের কথা আমরা বললাম, আমি তোমাকে একটু আগেও বলছিলাম যে আমরা জানি বিক্ষিপ্তভাবে আমাদের আসলে অনেক আইন আছে যেগুলো বৈষম্যমূলক, বাট এটা সংখ্যা যে 19 এটা আসলে আমরা জানতাম না এবং এটা আমরা একটু অবাক হয়েছি। একটা করে কনভারসেশনে উঠে আসে, একটা করে ইস্যু তৈরি হয়, তখন নতুন করে ডিবেট হয় যে এটা তো একটা ডিসক্রিমিনেটরি ল, এটা আমাদেরকে রিপিল করতে হবে বা এটা আমাদেরকে অ্যামেন্ড করতে হবে। বাট এটা যে একসাথে সংখ্যাটা 19, এটা আসলে প্রথমে আমাদের সবাইকে অবাক করেছে। এবং এই 19টা আইনের তুমি দেখবে এই 19টা আইন কিন্তু এমন না যে সবগুলোই ব্রিটিশ পিরিয়ডের কলোনিয়াল, আমরা এটা বলতে পারবো না, কারণ এখানে শ্রম আইনের মতো আধুনিক আইনও কিন্তু আছে। এবং তুমি দেখবে এই 19টা আইনের তুমি ভাষাগুলো যদি একটু দেখো, প্রত্যেকটাই আসলে হয়তো নারীকে পুরুষের থেকে খাটো করে দেখছে, হয়তো নারীকে একটু অধীনস্থ করে রাখার একটা চিন্তা আছে এখানে, হয়তো কোনোভাবে নারীকে বঞ্চিত করছে। সেটা হতে পারে উত্তরাধিকার আইন, সেটা হতে পারে কাস্টাডি, সন্তানের কাস্টাডির ক্ষেত্রে যেটা আমরা বলছি, সেটা হতে পারে কোর্টে আসলে তাকে তার চরিত্র হননের মানে প্রশ্ন করা হলো, এই ইস্যুগুলো। সো এটাই বলবো, আমি যদি আস্তে আস্তে একটা একটা করে তোমাকে বলি, সবগুলো তো বলা সম্ভব না, আমি কয়েকটা তোমাকে আমি বলছি। আমি সবার প্রথমে যেটা বলতে চাই, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে, বিশেষ করে প্রতিবন্ধী নারী এবং শিশুদের নিয়ে যে অবহেলাটা, এই ইস্যুটা নিয়ে। এবং এটা বলার জন্য আমি কিন্তু আরেকটা স্টোরিতে চলে যাব। আমার বারবার মানে আমি যে স্টোরিগুলো নিয়ে কাজ করেছি, অবশ্যই এই কারণেই আসলে তোমাকে ডাকা, কারণ এই বিষয়গুলো কিন্তু আমরা রিলেট করতে পারবো উইথ হিউম্যান স্টোরিজ যেগুলো তুমি করে এসেছো। রাইট। সো হ্যাঁ, একটু যদি আমি নিজেও মানে এজন্য চাচ্ছিলাম যে ঘটনাগুলো আমি শেয়ার করি। এগুলো হয়তো স্টোরি লিখে ফেললাম, একবার কেউ পড়ে ফেললো, পরবর্তীতে এটার হয়তো কেউ পাতা উল্টে দেখে না, হয়তো কেউ রেফারেন্সের জন্য ইউজ করে, কিন্তু সবার মনে রাখা উচিত। এই স্টোরিটা আমি ফলো করেছি 9 বছর। ওকে, 9 বছর। 2016-র ঘটনা। আমি তখন মাত্র সাংবাদিকতায় ঢুকেছি, আমি ট্রেনি রিপোর্টার তখন। ঘটনাটা ছিল বগুড়ার একজন বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের।
15 বছরের মেয়েটা, তাকে তার একজন নেইবার ধর্ষণ করে এবং আমার মনে আছে তার ঘটনাটার পরে তার বাবাকে 1 লক্ষ টাকা দিয়ে এই ঘটনাটা মীমাংসা করার কথা বলা হয়। তো তার বাবা খুব স্বাভাবিক, সে টাকা দিয়ে মানবে না। মীমাংসা করবে না এবং পারপেট্রেটরের ভাষা ছিল এরকম যে ও তো একটা পারপেট্রেটরের ভাষা ছিল এরকম যে ও তো একটা বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে, হোয়াটস রং উইথ রেপিং অ্যান ইন্টেলেকচুয়ালি ডিসেবলড গার্ল, মানে লাইক ওর ধারণা হচ্ছে ও তো রিজেক্টেড, লিটারালি। সোসাইটি রিজেক্টস হার, তো হ্যাঁ হ্যাঁ, মানে ওকে তো কেউ বিয়েই করবে না, ওর তো বিয়েই হবে না, ওকে রেপ করছে তো কি হয়েছে, এটা নিয়ে কেন কোর্ট পর্যন্ত যেতে হবে, 1 লাখ টাকায় কেন মীমাংসা করবে না, না হাউ ডেয়ার ইউ, তুমি কোর্টে যাবা এটা নিয়ে, এরকম ছিল অ্যাটিচিউডটা। তারপরে এই কেসটা পেলো হচ্ছে একটা এনজিও যারা আসলে উইমেন উইথ ডিসেবিলিটিস নিয়ে কাজ করে। সো তারা হেল্প করলো আসলে কোর্ট পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে। কিন্তু সেখানে যাওয়ার পরে যেটা হলো, ওর ডিএনএ রিপোর্টটা পেতে অসম্ভব দেরি হচ্ছিল এবং যেখানে এনজিওটা সরাসরি আসলে মানে নেগোশিয়েট করছে ওই অথরিটির সাথে, তারপরও সামহাউ সে কোনো পাওয়ারফুল লোক না কিন্তু পারপেট্রেটর এখানে, বাট তারপরও ডিএনএ রিপোর্টটা পাওয়া যাচ্ছে না, ওই যে ব্যুরোক্রেসি, ওইটার জন্য গেল ডিএনএ রিপোর্টটা পাওয়া গেল। ওকে, ও যে কোর্টে টেস্টিমনি দিবে, ও তো মানে কথা বলতে পারে না, রাইট, ও তো এটা বলতে পারবে না, প্রুফ করতে পারবে না। সো এখানে আমাদের আইনে কিন্তু মনে হয় বলা আছে যে একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার হেল্প করবে তাকে, বা আইনে বলা আছে কিনা আমি জানি না, বাট মানে এরকম একটা নিয়ম আছে যে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার তাকে হেল্প করার কথা। বাট কিন্তু সব ইন্টেলেকচুয়ালি ডিসেবল মানুষের তো সাইন ল্যাঙ্গুয়েজে, রাইট, আমি সেটাই বলছি। এবং সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ওরা পায়নি, তো ওরা পেয়েছে বগুড়ারই কোনো একটা বুদ্ধি প্রতিবন্ধীদের স্কুল, সেখানকার একজন টিচারকে, যার সাইন ল্যাঙ্গুয়েজের সাথে আমি যার কথা বলছি ওর মানে কমিউনিকেশনের হচ্ছে না, কোনোভাবে ম্যাচ করছে না। পরবর্তীতে কোর্টে যখন আসলে তাকে ডিফেন্স লয়ার জেরা করে, তাকেও কিন্তু ডিফেন্স লয়ার জেরা করেছে, তার টেস্টিমনি দেওয়ার ক্ষমতা নাই কিন্তু তাকে জেরা করেছে, এবং তাকে এমনভাবে জেরা করেছে সে ট্রমাটাইজড হয়ে গেছে, সে কোর্টে অজ্ঞান হয়ে গেছে। একটা বারও যে তার স্পেশাল নিডসের কথা সেখানে চিন্তা করা হয় নাই, মানে এটা ভেবে আসলে আমরা অবাক হই। এবং যেখানে ওই এনজিওটা শুরু থেকে আছে সেই ঘটনায় যেখানে মানে ওকে জেরা করা হয়েছে এমনভাবে যে সে অজ্ঞান হয়ে গেছে, তাহলে তুমি চিন্তা করো যে ঘটনাতে এরকম কোনো এনজিও পাশে নাই, এই ধরনের ঘটনার বিচারগুলো তাহলে কীভাবে, ওগুলো তো আসলে কোর্ট পর্যন্তই যায় না। সো এই জন্যে এই স্টাডিতে বলা আছে যে এইরকম স্পেশাল নিডস যাদের আছে, যারা আসলে এই ধরনের প্রতিবন্ধকতা আছে, তাদের রেপের বিচারটা তো নিশ্চয়ই একজন সাধারণ মানুষের রেপের বিচারের মতো হওয়ার কথা না। কিন্তু তাদের যে আইন, তাদের জন্য যে আইন, প্রতিবন্ধী সুরক্ষা আইন যেটা, এবং আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, কোথাও কিন্তু এই বাচ্চাদের বা এই নারীদের যখন ধর্ষণের ঘটনা ঘটে তাদের বিচার কিভাবে হবে আলাদা করে কোনো কিছু বলা নাই। সো এই স্টাডিটা আসলে এখানে সাজেস্ট করছে যে তাদের জন্য আসলে একটা স্পেশাল চ্যাপ্টার থাকুক বা কিছু একটা মেকানিজম থাকুক, মানে আইনটাকে এমন ভাবে করা হয়েছে যে ওরা যে সেক্সুয়াল ভায়োলেন্সের ভিকটিম হতে পারে এটাই ধরা হয় না এরকম। অথচ তুমি দেখবে, হ্যাঁ, অথচ তুমি দেখবে ওরাই হচ্ছে সবথেকে ভালনারেবল। হ্যাঁ, অনেক ভালনারেবল। একটা মেয়ে যে কথা বলতে জানে না, সে কিন্তু মানে অনেকভাবে ভালনারেবল এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে, কারণ পারপেট্রেটর তো জানে যে ও তো কাউকে কমপ্লেন করতে পারবে না। সো ওটাই হচ্ছে এখন এই স্টাডিতে কিন্তু আসলে ওইটাই বলছে যে ওদের জন্য একটা মানে ওদের টেস্টিমনি নেওয়ার জন্য বা ওদের বিচারটা যাতে ভালো মতো হয় সেটার জন্য যাতে একটা মেকানিজম থাকে, এই জিনিসটা আমার ভালো লেগেছে। এরপরে যদি আমরা আসি পারিবারিক সহিংসতা আইন নিয়ে, পারিবারিক সহিংসতা আইনে একটা বড় ফাঁক আছে। আইনটা খুবই ভালো এবং খুবই প্রোগ্রেসিভ, অনেক ভালো ভালো প্রোটেকশন মানে অর্ডার আছে এখানে, কিন্তু এই আইনটা তো আসলে কেউ ব্যবহারই করে না, এটা হচ্ছে সব থেকে মানে দুঃখজনক। এটা নিয়ে আমরা অনেক কাজ করেছি যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে আসলে তো কোনো মামলাই হয় না, বাট তারপরও প্রোগ্রেসিভ, খুব কম মামলার রেট, খুবই কম আসলে। এবং আমি সেদিন লঞ্চিং ইভেন্টে ছিলাম, একজন সুপ্রিম কোর্ট লয়ার বলছিলেন যে একজন জাজ এই আইনটাতে কেউ মামলা করতে গেলে বলেছিল যে এটা কোনো আইন, এটাকে তো পিএইচডি থিসিস পেপার মনে হয়। হ্যাঁ, লিটারালি উনি এটা বলেছেন যে একটা জাজের থেকে যদি এই কথা শুনতে হয় তাহলে আসলে আইনের জায়গাটা আমাদের কোথায়, সেটাই বলছি। তো এই যে বললাম প্রোগ্রেসিভ, খুবই ভালো 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 মানে অর্ডার আছে এখানে, সেখানেও কিন্তু আবার একটা ফাঁক আছে। সেটা হচ্ছে যখন একজন নারীর ডিভোর্স হয়ে যায় বা যদি সে বিধবা হয়, তার কিন্তু তার আগের সম্পর্কের কারণে যদি কোনো ভায়োলেন্সের ঘটনা ঘটে, সে কিন্তু এই আইনে গিয়ে কোনো প্রোটেকশন পাচ্ছে না। আই মিন ডিভোর্সের পরপর তার এক্স হাজব্যান্ড যদি তাকে কোনোভাবে ভায়োলেন্স করে তার সাথে বা কোনো অ্যাবিউজ তাকে করে, সে কিন্তু এই আইনের অধীনে আর বিচার পাচ্ছে না। সো
হ্যাঁ, তো এই এই বিষয়টা গ্যাপটা রয়ে গেছে, এই গ্যাপটা রয়ে right. গেছে। এবং তাসলিমা আপা যেটা বলছিলেন, আমাদের এই স্টাডির অথর, উনি কিন্তু বলছিলেন যে আমাদের নারী এবং শিশু নির্যাতন দমন আইনে এই ডোমেস্টিক ভায়োলেন্সটাকে আলাদা একটা অন্যায় হিসাবে আসলে লিপিবদ্ধ করা হোক। Right. সো তাহলে হয়তো মানে কোনো একটা রেমেডি আসলে পাওয়া যাবে। এরপরে আমরা যদি আসি ডাউরি একটা নিয়ে, হুম। ডাউরি একটা নিয়ে বলতে গেলে মানে ডাউরির সংজ্ঞাটা এখানে খুবই আমি যতটুকু দেখেছি ওনারা বলছেন যে একটু প্রবলেম্যাটিক। সো এটা নিয়ে আসলে একটু নতুনভাবে কাজ করার কথা ওনারা বলছেন। আর আরেকটা বিষয় যেটা ডাউরি অ্যাক্টের ক্ষেত্রে দেখবা তুমি, যে যৌতুক দিচ্ছে তাকেও শাস্তি দিচ্ছে, যে যৌতুক নিচ্ছে তাকেও দিচ্ছে। তাকেও নিচ্ছে। বাট ধরো যে যৌতুক দিচ্ছে তাকে তো শাস্তি দেওয়াটা ভিকটিম ফ্রেন্ডলি না একদমই, Right. তাই না? কারণ যৌতুক তো আর সে ইচ্ছা করে দিচ্ছে না, সে শুধু সামাজিক তা না, চাপে পড়ে অনেক দিচ্ছে। জায়গায় ওই তো চাপে পড়ে অ্যাবিউজের Right. মাধ্যমে, ভায়োলেন্সের মাধ্যমে দেয়ানো হচ্ছে। এবং তুমি দেখো মানে মানে যৌতুক না দিলে মেরেও ফেলছে, এরকম Exactly, incident আমরা আমরা কত ঘুরিয়ে ঘুরিয়ে রিপোর্ট দেখছি। দেখি যে হ্যাঁ, ডাউরির কারণে So, মেরে ফেলা হচ্ছে। হ্যাঁ, তো সেইখানে আসলে মানে যৌতুক যে দিবে তাকে আসলে ক্রিমিনালাইজ করাটা বা তাকে পেনালাইজ করাটা, এটা আসলে যৌক্তিক কতটা না, যৌক্তিক, একদমই হ্যাঁ, যৌক্তিক না। সো এই ধরনের একটা রিকমেন্ডেশন এখানে এসেছে। আর এরপরে যদি বলতে যাই হিন্দু ম্যারেজ হুম। রেজিস্ট্রেশন এবং ডিভোর্স রাইট নিয়ে Divorce একটা rights, yeah. রিকমেন্ডেশন আসছে। আমরা জানি যে হিন্দু ম্যারেজ কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না। হুম। সো বাধ্যতামূলক না হয় যেটা হচ্ছে, মুসলিম ম্যারেজেই কিন্তু তুমি দেখো যে রেজিস্ট্রেশন থাকতেই যে অবস্থা মানে আমাদের কোর্টগুলোতে, কিন্তু যেখানে হিন্দু ম্যারেজের রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক না, সেখানে একজন হিন্দু নারী যখন কোনো ভায়োলেন্সের শিকার হবেন বা কোনো অ্যাবিউজের শিকার হবেন, তিনি যে এই সম্পর্কটা থেকে বের হয়ে আসবেন বা তিনি যে কোনো একটা আইনগত ব্যবস্থা নেবেন, কোনোটারই সেই কিন্তু সুযোগটা কোনো নেই। উপায় নেই। Right, হ্যাঁ। না ডিভোর্সের রাইট আছে তার, না তার কোর্টে গিয়ে তার হাজব্যান্ডের এগেইনস্টে মানে Right. রিলেশনশিপ মানে বের এখন হয়ে যদি যাওয়ার কোনো বিয়েটা রেজিস্টার্ডই না হয়ে থাকে তাহলে তো উনি ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কেসও ফাইল করতে পারবে না। নো, Right, কারণ right. হচ্ছে তার তো সেই দলিলটাই নাই যে দলিলটাই নেই। সে Yeah. ম্যারিড বা এই পার্সনটার সাথে তার বিবাহ সম্পর্ক রয়েছে। সো এটা একটা একটা ফাইন্ডিংস ছিল এবং একটা রিকমেন্ডেশন ছিল। তো নীলিমা, তুমি মানে আমরা অনেকগুলো আইন নিয়ে কথা বললাম, তুমি কিন্তু কলোনিয়াল এরা লজ নিয়ে একটা কথা তুলেছিলে, এবং আমরা জানি যে আমাদের এখনো অনেকগুলো কলোনিয়াল এরার ল আছে, ডেটস ব্যাক টু 1800s, কয়েকটা ল দূর পর্যন্ত যায়। তো এটা এখন জেন্ডার জাস্টিসের দিকে আমরা যদি বলি যে এই লগুলো আসলে কিভাবে প্রভাব ফেলছে ইন কেস হ্যান্ডলিং ইন কোর্ট, তোমার রিপোর্টিং এক্সপিরিয়েন্স থেকে যদি তুমি আমাকে বলো। এটার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমরা বারবার বলছি যে কলোনিয়াল এরা ল, বাট কলোনিয়াল এরা লতে সমস্যাটা আসলে কোথায়, প্রবলেমটা কি, কেন এত ভয় পাচ্ছি আমরা? তুমি দেখবে এই লগুলো যখন তৈরি করা হয়েছিল সেই 1860 সাল, 1872 সাল, 1870 সাল, তখন কিন্তু আসলে মানুষের যে মানবিক মর্যাদা সেটাকে খুব বেশি একটা আমলে নেওয়া হতো না। Exactly. সেখানে নারীকে মানে মর্যাদা দেওয়ার ব্যাপারটা তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো আসলে। সো ওই সময়ের আইনগুলো আসলে আমরা এখন মানে বয়ে বেড়াচ্ছি এবং আদালতে আমাদেরকে এগুলো ফেস করতে হচ্ছে। আমরা এগুলো বদলাতে আমরা এত এবং ল্যাঙ্গুয়েজ গুলাই তো মানে ল্যাঙ্গুয়েজটা দেখেই তো মনে হয় যে এটা ওই যে বলি না মানধাতা আমলের রাইট। এখন এগুলো আসলে কিভাবে তাহলে আমাদেরকে এফেক্ট করছে বা আমাদের প্রবলেমটা কোথায়? তুমি দেখবে এখানে বলা আছে যে ধস্তাধস্তির চিহ্ন থাকতে হবে, জোরপূর্বক শারীরিক সম্পর্ক, এটা প্রমাণ থাকতে হবে, ইনজুরি মার্ক, রাইট? হ্যাঁ, জামা ছিঁড়েছে কিনা, তারপর বডিতে কোনো মানে স্ক্র্যাচ আছে কিনা বা ব্রুজ আছে কিনা, এই জিনিসগুলো। আমি একজন ভিকটিমকে চিনি, সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল, সে ফ্রিজ হয়ে গিয়েছিল। সে কিন্তু মানে ওই যে যেটাকে বলে যে সে যে ফেরানো বা সে যে এটাকে প্রোটেক্ট করা বা সে যে জোর করে যে নিজেকে ছাড়িয়ে নিতে চাওয়া, সেটা কিন্তু সে পারেনি, কারণ সে এতটাই ফ্রিজ হয়ে গিয়েছিল যে অনেকটা কলাপস করার মতো। সো এখন তাকে যখন তার ডিফেন্স লয়ার জিজ্ঞেস করলো যে কই আপনি তো বাধা দেন নাই, আপনার তো জামা কাপড় ছিঁড়ে যায় নাই, বা আপনি তো আসলে সম্মতি ছিল আপনার, এইভাবেই কিন্তু আসলে মানে হচ্ছে জিনিসটা হচ্ছে। এবং তার মানে আসলে কি হচ্ছে যে ওর ক্যারেক্টার ভালো না, ও হ্যাবিচুয়েটেড, ও বাধা দেয়নি এবং এটা ওর সম্মতি ছিল। এভাবে কিন্তু কোর্টে ইন্টারপ্রেট হয়। আমরা ভাষায় বলছি এটা, বাট কোর্টে কিন্তু আসলে ডিফেন্স লয়ারের সামনে গিয়ে ইন্টারপ্রেট হচ্ছে এভাবে। আবার যদি বলি যে
ওই একইভাবে যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যদিও এবারে ওই আমরা জানি যে এভিডেন্স অ্যাক্টের একটা Evidence Act, ধারা হ্যাঁ, আসলে হ্যাঁ। আসলে রিপিল হয়েছে, কিন্তু তুমি দেখবে যে ওইটা তো শুধু ধর্ষণের ক্ষেত্রে, এবং এটা সম্পর্কে ওরকম প্রচারণা হয় নাই ওই সময়, জাস্ট একটু নিউজ হয়েছে। কিন্তু এটার বাইরে, ঢাকার বাইরে যদি আমি বলি যে ডিফেন্স লয়াররা যখন রেপের, মানে বেশিরভাগ কেস আসলে ঢাকার বাইরে, তারা যখন আসলে মানে জেরা করে, ওদের কিন্তু মাথায় থাকে না যে আসলে এটা অলরেডি রিপিল হয়ে Repeal গেছে। হয়ে গেছে। তাদের টেন্ডেন্সি থাকে কিভাবে ওকে ইমরাল ক্যারেক্টার Right. প্রুফ করা যায়, হুম। যাতে মামলাটাকে একটু দুর্বল করা যায়। তো আমরা যদি এই দিকেও আসি, আমরা কিন্তু দেখছি আইনে যতবারই ভায়োলেন্স বা সেক্সুয়াল ভায়োলেন্স নিয়ে কথা বলা হয়, তখন সবসময় এভাবেই লেখা হয়, ল্যাঙ্গুয়েজটাই এমন যে ভিকটিম সবসময় নারী আর পারপেট্রেটর সবসময় পুরুষ। কিন্তু ভিকটিম যে পুরুষও হতে পারে, ট্রান্সজেন্ডারও হতে পারে, এই বিষয়টা আসলে কখনোই উঠে আসছে না। তো যেহেতু ওদেরকে কখনো ভিকটিম হিসেবে রেকগনাইজ করা হয় না, হিউম্যান রাইটস পার্সপেক্টিভ থেকে এই গ্যাপটা আসলে কতটা ক্ষতিকর, আমি তোমার ওপিনিয়নও জানতে চাই। এবং তুমি অনেকবার আমি জানি এক্সপার্টদের সাথে এইগুলো নিয়ে আলোচনা করেছো, ওই পার্সপেক্টিভ থেকে একটু জানতে চাই। আচ্ছা, এটা আসলে আমাদের জন্য একটা ব্লাইন্ড স্পট, যে আমরা সবসময় ধরে নিচ্ছি ভিকটিম হবে নারী, ভিকটিম হবে শিশু, অন্য জেন্ডারের কেউ আসলে ভিকটিম হতে পারবে না। একজন ট্রান্সজেন্ডার মানুষ, একজন হিজড়া মানুষ বা একজন পুরুষ কখনো আসলে সেক্সুয়ালি ভায়োলেটেড হতে পারে না। হ্যাঁ, কিন্তু তুমি দেখবে আমি এরকম অনেক ইন্টারভিউ পেয়েছি আসলে স্টোরি করার সময়, যে একজন ট্রান্সজেন্ডার বা একজন হিজড়া মানুষ সে কিভাবে আসলে সেক্সুয়ালি ভায়োলেটেড হচ্ছে, এবং আমার মনে হয় যে একজন মেয়ে বা একজন শিশুর থেকে তারা আরো বেশি ভালনারেবল। সো মানে তাদেরকে মোটামুটি সোসাইটি থেকে ধরেই আলাদাই দেখা হয়, এবং সব থেকে বড় কথা, তারা ধরেই নেয় যে ওর সাথে একটা অপরাধ করলে আমার কিচ্ছু কিচ্ছু হবে না। হবে না। ওকে তো, ও তো থানায় যাবেই না, বা ও থানায় গেল পুলিশ তো ওকে পাত্তাই দিবে না। সো আমরা এরকম দেখেছি। এবং একজন ভিকটিম আমাকে বলছিলেন যে আমি যে ছোটবেলা থেকে এ পর্যন্ত কতবার আমি মলেস্টেড হয়েছি, কতবার আমি সেক্সুয়ালি হ্যারাসড হয়েছি, কতবার আমি রেপড হয়েছি, এটার কোনো হিসাব নাই। এটার কোনো হিসাব নাই, বিকজ একবার আমি যখন পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশ আমাকে জাস্ট রীতিমতো মানে হেসে উড়িয়ে দিয়েছে, এবং আমাকে জাস্ট মানে বললো যে তুমি কিভাবে রেপড হতে পারো, লিটারালি তারা এই ওয়ার্ডটা ইউজ করেছে। তো এই জিনিস আসলে কিন্তু আমরা হিউম্যান রাইটসের অ্যাঙ্গেল থেকে যদি দেখি, এটা খুবই ভয়ঙ্কর। এইখানে আসলে এক্সপার্টরা সবসময় যেটা বলেন যে ভিকটিমের জেন্ডারটা আসলে গুরুত্বপূর্ণ না। সে একজন ভিকটিম, সে ছেলে নাকি মেয়ে নাকি ট্রান্সজেন্ডার, এখানে ডিফারেন্সিয়েট করাটা বোধহয় উচিত না। তবে এবারে একটা ভালো দিক আমি দেখেছি, কিছুদিন আগে আমাদের যে অধ্যাদেশটা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইনে, সেখানে কিন্তু ছেলে শিশুদের ধর্ষণটাকে বলাৎকার নাম দিয়ে এবারে ক্রিমিনালাইজ করা হয়েছে, এবং বলা হচ্ছে যে ছেলে শিশুর সাথে যখন এই ধরনের ঘটনা ঘটবে ওইটাকে আসলে রেপ বলে এখন ডিফাইন করা হবে। সো ডেফিনেশনে ছেলে শিশুদেরকে আনা হয়েছে, যেটা একটা পজিটিভ দিক। বাট আমার মনে হয় যে শুধু ছেলে শিশু না, এখানে অন্য জেন্ডারের মানুষদেরকেও ইনক্লুড করা উচিত, এবং এরকমই কিন্তু আসলে দাবি এসেছে এই স্টাডিটাতে। তো তুমি লেবার লজের কথা বলছিলে, যে এই অ্যাসেসমেন্টে লেবার লজ নিয়েও কিছু ঘাটতি উঠে এসেছে। তো বিশেষ করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্ক প্লেস, এবং হাইকোর্টের আদেশ ছিল প্রত্যেকটা ওয়ার্ক প্লেসে কমিটি গঠন করার, কিন্তু এটা নিয়ে আলাদাভাবে কোনো আইন নেই সম্ভবত। এবং ম্যাটারনিটি লিভ এবং চাইল্ড কেয়ারের বিষয়েও উঠে এসেছে, এটা নিয়ে যদি একটু তুমি আমাকে বলতে। এটা নিয়ে আমি তোমাকে অনেক কিছু বলতে চাই আসলে। হ্যাঁ, প্লিজ। আমরা সাম্যের কথা বলি, যখনই শ্রমিকদের নিয়ে কথা বলি আমরা সাম্যের কথা বলি, বাট সাম্যের কথা বলবো যে শ্রম আইনেই তো অনেক ধরনের বৈষম্য আছে। আমি তোমাকে বলছিলাম যে শ্রম আইনের মতো একটা আধুনিক আইন, সেখানেও কিন্তু অনেক বৈষম্য আছে। আমি ম্যাটারনিটি লিভ দিয়ে শুরু করি। তুমি ম্যাটারনিটি লিভ পাবো 6 মাস, এবং পেইড লিভ। এটা একজন সরকারি কর্মকর্তা, সেও 6 মাস লিভ পাচ্ছে সবেতন, এবং আমরা 2 বার করে পাচ্ছি। কিন্তু তুমি দেখবে যারা ফ্যাক্টরিতে কাজ করে, আমি আরএমজি ফ্যাক্টরির কথাই যদি বলি, তারা পাচ্ছে 4 মাস। এবং ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার তোমার থেকে তো ওরা আসলে কম লেবার ইন্টেন্সিভ কাজ করে না, তাই না? এটা তো আমাদের থেকে বেশি, ওরা সারাক্ষণ দাঁড়িয়ে কাজ করে। এবং আমাদের মতো ল্যাভিশ এয়ার কন্ডিশন রুমসও কিছুই পাচ্ছে না। হ্যাঁ, কিছুই নাই। সো সেটাই বলছি যে ওদের জন্য ছুটিটা কিন্তু 4 মাস। তুমি চিন্তা করো ডিসক্রিমিনেশনটা কিভাবে হচ্ছে এখানে। তারপরে দেখো, তুমি যদি এই 6 মাসের পরে আমাদের যদি এডিশনাল লিভ লাগে, আমরা কিন্তু সেটা চাইলে আমাদের অফিস অ্যালাউ করবে। অনেকে করে, কারণ যে কোনো অকারেন্স ঘটতে পারে। ম্যাটারনিটি পিরিয়ডটা তো আসলে খুবই নাজুক ওই সময়, সো যে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। কিন্তু ওদের বেলায় কিন্তু আসলে ওই প্রভিশনটা নাই। মানে ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড যদি আমরা চিন্তা করি, ওদের বেলায় সেই প্রভিশন নাই, যেটা কিনা আমরা এইম করতে পারি। তারপরে তুমি যদি দেখো, তুমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেন কমিটিগুলোর কথা বলছিলে,
কয়টা অফিসে আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেন কমিটি আছে। এবং আমি আরএমজি সেক্টরের পরে আসতেছি। তুমি নরমাল আমাদের কয়েকটা মতো জায়গায়ও আছে কিন্তু এই আছে নামে এবং কতটুকু ফাংশনাল রাইট সেটা। হুম। এই যে বলা হয় যে একটা এক্সটার্নাল মেম্বার লাগবে, কয়টা অফিসের সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেন কমিটিতে এক্সটার্নাল মেম্বার আছে, কয়টা কমিটি হেডেড বাই আ ফিমেল, রাইট এবং ফাংশনাল কমিটি আসলে কয়টা আছে আমি জানি না। আমি হ্যাঁ। খুব কম পেয়েছি। আমি এগুলো নিয়ে অনেক স্টোরি করেছি। আমি গুগল ফর্মে মানে সার্ভে করেছি লিটারেলি। আমি কোথাও পাইনি যে খুব ফাংশনাল একটা কমিটি আছে। এখন যদি আমি আরএমজি সেক্টরে যাই, ওখানে দেখবা কমপ্লেন কমিটি আছে। এখানের ইয়েটা কি, ওই যে কমপ্লায়েন্স ইন্টারন্যাশনাল বায়ারদেরকে right. দেখাতে হবে। সো ওদের একটা কমপ্লেন বক্স কিন্তু আছে, দেয়া আছে, কিন্তু তুমি ওটা দিয়ে যদি দেখো যে কয়টা কমপ্লেন ওখানে পড়ে, ওখানে কিন্তু কমপ্লেন পড়ে না। কেন পড়ে না? যখন একটা ঘটনা ঘটে, যদি মেয়েটা ম্যারিড হয়, ওর হাজব্যান্ডকে যদি শেয়ার করে, ওর হাজব্যান্ড ওকে ওই অফিসে কাজই করতে দিবে না। Right. ও যদি বলে যে আমি ওখানে সেক্সুয়ালি হ্যারাসড হয়েছি বা সামহাও আমার সাথে কোনো একটা অ্যাবিউজের ঘটনা ঘটেছে। মেয়েটা যদি আনম্যারিড হয়, ওর বাবা মাকে প্রথমত ওরা শেয়ার করে না। যদি শেয়ার করে তখন বলবে যে চুপ করে যাও, এগুলো যদি কেউ জানে পরবর্তীতে বিয়ে শাদীতে সমস্যা হবে। হ্যাঁ, এবং এই ফ্যামিলিগুলো থেকে কিন্তু আসলে কেউ বোঝানো নাই যে না তোমরা প্রোটেস্ট করতে পারো বা তোমাদের জন্য এটা দেওয়া হয়েছে। সো এইভাবে কিন্তু আসলে মানে কাজ হচ্ছে না। আমি চাইল্ড কেয়ার সেন্টারগুলোর কথা যদি বলি, কর্পোরেট অফিসগুলোতে চাইল্ড কেয়ার সেন্টার তুমি কি খুব বেশি দেখো? না না, আমি একদমই কিন্তু না। দেখি As a না। matter of fact, আমি একদমই কিন্তু না। দেখি না। বা মানে আমি ধরো খুব প্রাউডলি বলতে পারি যে আমাদের অফিসে আছে, কিন্তু অন্যান্য জায়গায় মানে আমি অনেক জায়গায় যেটা হওয়া উচিত নট দেয়ার। রাইট, কর্পোরেট সেক্টরে আমরা যেটা বলছি যে ফাংশনাল ডে কেয়ার আসলে সেরকম নাই। এখন যদি আরএমজি সেক্টরে আসি, হ্যাঁ ওখানে আবার আমি এটা বলবো নিয়ে হ্যাঁ আমি যে এখানে পড়েছিলাম, কিন্তু হ্যাঁ। ওইখানে কিন্তু ডে কেয়ার সেন্টার আছে। কিন্তু সেদিন ওই প্রোগ্রামে লঞ্চিং প্রোগ্রামটাতে লেবার কোর্টের একজন আইনজীবী এসেছিলেন এবং উনি যেটা বললেন মানে একদম লোমহর্ষক একটা উদাহরণ দিলেন যে ডে কেয়ার সেন্টার আছে কিন্তু সেখানে মায়েদেরকে তাদের বাচ্চাদেরকে রাখতে দেওয়া হয় না। রাখতে দেয় না। কেন রাখতে দেয় না? ওরা জাস্ট এটা আসলে ইন্টারন্যাশনাল বায়ারদেরকে দেখানোর জন্য করেছে। ওই তো যখন বাইরে থেকে যখন মানুষ আসবে দেখায় যে তখন আমাদের দেখাচ্ছে আছে, যে হাউসফুল, এখানে বাচ্চারা আছে, হ্যাঁ। খেলছে। এখন তুমি দেখো এই জিনিসগুলো ইন্সপেকশনের জন্য কিন্তু আমাদের ইন্সপেকশনের জন্য আলাদা অধিদপ্তর আছে। তারা কিন্তু চাইলে এই ফ্যাক্টরিগুলোকে সিলগালা করে দিতে পারে Right. যদি এই ধরনের প্র্যাকটিস দেখে, বা at least question them, একটু Question করতে accountability, পারে। হ্যাঁ, হ্যাঁ, right. কিন্তু আজও পর্যন্ত আমরা একটা জায়গায় কোথাও শুনি নাই যে একটা ফ্যাক্টরিকে এই ধরনের ইস্যুতে সিলগালা করা হয়েছে বা অ্যাটলিস্ট তাদেরকে অ্যাকাউন্টেবল করা হয়েছে যে আপনারা এই কাজটা কিভাবে করছেন। So এটা কিন্তু এখনো পর্যন্ত করা হচ্ছে না। সো আসলে বৈষম্যটা ওভাবেই হচ্ছে, আর এই জন্যই আসলে মূলত মানে বলা হচ্ছে যে এই ইস্যুগুলো মানে একটু গুরুত্ব দেওয়া উচিত। বা অনেকদিন তো হলো মানে আমরা আর About কত time, তাই রাইট। না? হ্যাঁ, হ্যাঁ, about time. So এখনো যদি মানে এই ধরনের ডিসক্রিমিনেশন থাকে তাহলে আসলে মানে আমরা কবে আসলে এখান থেকে মুক্তি পাবো? লেবার লজ নিয়ে যদি কথা বলি, আমরা ইয়েতেই দেখলাম, রিপোর্টেই দেখলাম যে 85% নারীরা ইনফর্মাল সেক্টরে কাজ করে। তবে যারা এই ইনফর্মাল সেক্টরে কাজ করছে তারা কিন্তু লেবার প্রোটেকশনের আন্ডারে কোনোভাবেই আসছে না। তো যদি আমরা লিগাল রিফর্মের কথা বলি তাহলে এই নারীদেরকে আসলে কতটা গুরুত্ব দেয়া হচ্ছে, আদৌ কি দেয়া হচ্ছে কিনা, তোমার রিপোর্টিং এক্সপিরিয়েন্স থেকে আমি একটু জানতে চাই। আমি আসছি, তার আগে আমি তোমাকে বলি যে আমরা যখন নারী শ্রমিক হিসাবে চিন্তা করি তখন কিন্তু আমাদের চোখে শুধু ওই যে আরএমজিটাই ভাসে, তাই না? হ্যাঁ। ফ্যাক্টরিতে ওরা কি কাজ করছে এগুলোই ভাসে। কিন্তু দেখো এই যে তুমি বললে যে 85% আসলে হচ্ছে ইনফর্মাল সেক্টরে, এবং যেখানে আছে হচ্ছে তোমার ডোমেস্টিক ওয়ার্কাররা, যেখানে আছে ইট ভাটার শ্রমিকরা, যেখানে আছে নারী কৃষি শ্রমিকরা, তারা কিন্তু Even তাদের ধরো কিন্তু আমাদের কোনো protection ওয়েস্ট নাই। ম্যানেজমেন্ট বা ওয়েস্ট কালেক্টর যে Right. নারীরা ভোরবেলা উঠে যারা ইয়ে করে হুম, ওয়েস্ট নিয়ে হুম, কাজ হুম। করে, ওরাও তো ইনফর্মাল রাইট, সেক্টরে রাইট, রাইট। সো ওদের প্রোটেকশনের ব্যাপারে কিন্তু আসলে আমাদের আইনে কিছুই বলা নাই। এবং এই যে আমি একটু আগে ম্যাটারনিটি লিভের কথা বলছিলাম, এটা তো তুমি ওদের জন্য একবার একদমই চিন্তা করো অ্যাপ্লাই তো, করে না। একজন গৃহ শ্রমিক, সে প্রেগনেন্ট হলেন, সে 5 মাসের প্রেগনেন্সি নিয়ে তোমার বাসায় কাজ করছে। আমাদের মাথায় কিন্তু প্রথমেই মানে চিন্তাটা আসে কি যে হয়তো আমার তোমার না, বাট হয়তো অনেকেই চিন্তা করে যে আচ্ছা ও তো আর বেশি দিন কাজ করতে পারবে না, ওকে সবেতন ছুটি দিব দূরের কথা, প্রথমে ওকে ফায়ার করা হয়, ফায়ার করে দেওয়া হয়। এবং পরবর্তী 1-2 বছর আর ওকে নেওয়া যাবে না, কারণ ওর ছোট বাচ্চা থাকবে, ও ঠিকমতো কাজ করতে পারবে না। আবার ধরো তুমি একজন ইটের ভাটার শ্রমিক, নারী শ্রমিক, সে বাচ্চা জন্ম দেওয়ার 7 দিন পরেই কিন্তু আসছে কাজ করতে। কেন? এবং আমি কিন্তু এই সিনটা অনেক দেখি যে বসে ইট কাটছে, পাশে বাচ্চাটা বাচ্চা শুয়ে নেই। আছে, এতটুকু বাচ্চা রাইট, পাশে শুয়ে আছে, এরকম একটা হ্যাজার্ডাস কন্ডিশনে। হ্যাঁ, এবং এই ছবিগুলো আমাদের পত্রিকাতে খুব যায়, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ। So, ওটাই বলছি যে ও জানে যে ও যদি কাজে না আসে তাহলে হচ্ছে ওর বাসায় চুলা জ্বলবে না।
তুমি চিন্তা করো মানে ওর ওর প্রোটেকশনটা আমরা আসলে কিভাবে দিচ্ছি। তারপরে আমরা যদি আসি যে গৃহ শ্রমিকদের ক্ষেত্রে, ওরা কিন্তু একদম অদৃশ্য না মানে আইনের চোখে। সো ওদের সাথে যদি কোনো অপরাধ হয়, ধরো ওদেরকে কেউ ওর পাওনা বেতনটা দিল না মাস শেষে, বা ওদের সাথে কোনো একটা এমন ঘটনা ঘটলো অপ্রীতিকর যেটার জন্য ও আসলে কোর্টে যেতে চায়, সে কোর্টে কিভাবে যাবে? Right. তার তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারই নাই। সে যে প্রমাণ করবে যে আমি এই বাসাটা আমার কাজ করতাম, এমপ্লয়ার আমাকে ও আমার এমপ্লয়ার, তার প্রমাণ কি? সে প্রমাণটাই তো সে দিতে পারছে না। সো এই একটা ফাঁকফোকর কিন্তু। এবং ডোমেস্টিক ওয়ার্কার্স অ্যাজ উই নো আর মানে কনস্ট্যান্ট ভিকটিমস অফ অ্যাবিউজ রাইট রাইট। সো এবং কেন হয় এই মানে ক্রাইমগুলো ওদের সাথে? বিকজ ওই যে ওরা তো আসলে কোর্ট পর্যন্ত যেতে পারবে না, জানে যে ওদেরকে অ্যাবিউজ করলে আসলে আমার কিছু হবে না। মানে খুব কিছু ক্ষেত্রে হয়তো ধরো মিডিয়া খুব কাভারেজ পেলো বা মার্ডারের ঘটনা ঘটলো, তখন হয়তো একটা দুটো ঘটনা আমাদের চোখের সামনে আসে। কিন্তু এই যে প্রতিনিয়ত যে ওরা অ্যাবিউজের শিকার হচ্ছে, ওদের যে রাইটস থেকে ওরা বঞ্চিত হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখি না। এবার যদি আমি আসি একটু মজুরি বৈষম্যের ক্ষেত্রে, তুমি দেখবে গত সপ্তাহে আমাদের ডেইলি স্টারে খুব ভালো একটা স্টোরি গেছে, মানে চমৎকার একটা স্টোরি গেছে মজুরি বৈষম্য নিয়ে। সেখানে আমরা দেখছিলাম যে একজন নারী যখন সারাদিন রোদে পুড়ে কোমর পর্যন্ত পানিতে নেমে অথবা হাঁটু পর্যন্ত পানিতে নেমে ধানের চারা লাগাচ্ছে, সে তার সারাদিনের এই পরিশ্রমের জন্য পাচ্ছে 500 টাকা। একই কাজ তার পুরুষ সঙ্গী যে করছে বা তার সহকর্মী যে করছে, সে পাচ্ছে 700 টাকা। আলু তোলার ক্ষেত্রে এখানে একটা উদাহরণ ছিল। আলু তোলার ক্ষেত্রে এই বৈষম্যটা আরও দ্বিগুণ। একজন নারী সারাদিন ক্ষেত থেকে আলু তুললে পাচ্ছে 300 থেকে 350 টাকা। একই কাজ, অনেক ক্ষেত্রে হতে পারে এর থেকে কম কাজ একজন পুরুষ করে, সে কিন্তু 700 থেকে 800 টাকা পাচ্ছে, ডাবলেরও বেশি। রাইট। এবং তুমি দেখো রাইস মিলগুলোতে কি হয়, একজন মহিলা সারাদিন কাজ করে সে 200 টাকা পাচ্ছে, অথবা কিছু ভাঙা চাল যেটাকে আমরা খুদ বলি, সেটা কয়েক কেজি সেটা সে পাচ্ছে। কিন্তু একজন পুরুষ সারাদিন একজন মানে একটা ধানের কলে কাজ করলে সে সিজনে পাচ্ছে 1000 টাকা, অফ সিজনেও কিন্তু সে অ্যাটলিস্ট 500 টাকা পাচ্ছে। তো তুমি এখানে ডিফারেন্সটা দেখো। সো মানে আমি এই জন্য কথাটা তোমাকে বললাম যে একই মাঠে একই মিলে বা একই খেতে কাজ করে লিঙ্গভেদে পারিশ্রমিকের যে ডিফারেন্সটা, এটা তো মানে আকাশ পাতাল বলা যায়। এবং এটা আটকানোর মতো শক্তিশালী কোনো রক্ষা কবচ আমাদের কাছে নাই। সো এই জন্যই আমরা বলছি যে এক্ষেত্রে আসলে আমাদের প্রোটেকশন দিতে হবে এই নারীদেরকে। নীলিমা, লাস্টলি আমি তোমার কাছে জানতে চাই, এটা তোমার কাছে ফাইনাল প্রশ্ন। এখন আমরা এই অ্যাসেসমেন্টটা রিপোর্টটা দেখলাম, অনেক কিছু জানলাম, তুমি খুব থারলি এটা নিয়ে কাজ করেছো। লিগাল রিফর্মস আর রেকমেন্ডেশন তো অনেকগুলো হয়েছে, সেটার জন্য পলিটিক্যাল উইল খুব প্রয়োজন। আমাদের নতুন সরকার এসেছে, অনেক নতুন ডিম্যান্ডস আসছে সাথে। লঞ্চিংয়ের সময় বা যখন এই রিপোর্টটা নিয়ে সবার সাথে আলোচনা করা হলো, তুমি কি অবজার্ভ করেছো যে কোনো মোমেন্টাম আছে কি এই রিফর্মসের জন্য? আমি তোমাকে বলি, এই রিপোর্টটা যেদিন লঞ্চ হলো তার পরের দিন আমি একটা প্রোগ্রামে পেয়েছিলাম আমাদের নতুন আইনমন্ত্রীকে, এবং সেখানেও কিন্তু যারা গেস্ট ছিলেন তারা সবাই আসলে ওনাকে অ্যাকাউন্টেবল করার চেষ্টা করছিলেন যে এই লিগ্যাল রিফর্মসগুলোর কি হবে, বা উনি কি আদৌ আসলে এই বিষয়গুলো নিয়ে ভাবছেন কিনা, বা ওনার মানে সরকারের সদিচ্ছা আসলে কতটুকু। ওনার কথায় আমি যেটা বুঝেছি, উনি সেই প্রমাণটা রেখে গেছেন যে ওনার সদিচ্ছা আছে। যেমন স্পেসিফিক করে যদি বলি, উনি ভিকটিমস উইটনেস প্রোটেকশন অ্যাক্টের কথা বলেছেন, উনি অ্যান্টি ডিসক্রিমিনেশন অ্যাক্টের কথা বলেছেন, যে এইসব বিষয়ে সরকারের নীতিগত সায় আছে। এবং আমার সব থেকে ভালো লেগেছে যে ব্যাপারটা, উনি একদম নিজের ব্যক্তিগত জীবনের একটা উদাহরণ দিয়েছেন। উনি বলেছেন ওনার 2টি মেয়ে, ওনার কোনো ছেলে সন্তান নেই। সো ওনার কষ্টার্জিত সম্পদ যদি আমরা শরিয়া আইন চিন্তা করি, ওনার 2 মেয়ে কিন্তু পাবে না। সো উনি এই জন্য বলছিলেন যে একটা অল্টারনেটিভ লিগেল রুট আমাদের তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আসলে কিনা যে সেটা হতে পারে ওই যে দানপত্র হেবা যেটাকে বলে, বা অন্য কোনো একটা কিছু যেটা আসলে নতুন করে আমরা চিন্তা করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরো সদিচ্ছার কথা আমরা বলি, সদিচ্ছা তো সব গভর্নমেন্টই বলে যে আমাদের আছে, কেউ তো বলে না যে আমাদের সদিচ্ছা নাই। তো সবাই এই কথাটা বলে যে আমাদের সদিচ্ছা আছে। কিন্তু তুমি দেখবে যখন কিছুদিন আগে ইউনিফর্ম ফ্যামিলি কোডের কথাটা উঠলো নারী অধিকার কমিশনের রিপোর্টের রেকমেন্ডেশনে, তুমি নিশ্চয়ই দেখেছো যে একটা রক্ষণশীল গোষ্ঠী আসলে কিভাবে নারী অধিকার কমিশনের প্রধানকে, হ্যাঁ, এবং ওনাকে যে পরিমাণ অ্যাবিউজ করেছে ভার্বালি, মানে এটা আসলে ভয়ানক। এবং তার থেকে ভয়ানক তুমি দেখেছো যে ইন্টারিম গভর্নমেন্ট, যাদেরকে আমরা খুব প্রোগ্রেসিভ বলেছি, হ্যাঁ, যে তারা কিন্তু এটা থামানোর চেষ্টা কি, এবং এই যে তাকে পাবলিকলি এইভাবে অ্যাবিউজ করা হলো ভার্বালি, কই ওনার তো কোনো একটা প্রতিবাদও কিন্তু করেন নাই।
তো সেটাই বলছি যে সদিচ্ছা থাকতে পারে, সদিচ্ছা থাকা ভালো আমরা দেখছি, কিন্তু আমরা আসলে চাই যে এই মানে অ্যাকশন সদিচ্ছাটাকে স্পিক একটু লাউডার দ্যান ওয়ার্ডস। রাইট। সো ওনার এই সদিচ্ছাগুলো আসলে কত দ্রুত আইনি দলিলে পরিণত হবে সেটাই আসলে এখন আমাদের দেখার দেখার বিষয়, বিষয়। এবং আমার মনে হয় সাংবাদিক হিসাবে আমাদেরকে সেই ওয়াচডগের রোলটা প্লে করতে হবে এখানে। এবং অ্যাজ অলওয়েজ আমাদের আশাবাদী হয়েই থাকতে হবে। Right. উই হ্যাভ নো আদার অপশন। Yeah. নীলিমা, থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি এত কিছু শিখেছি। আই ক্যান জাস্ট হোপ যে যারা এই পর্বটা দেখছে তাদের জন্য তুমি রিপোর্টটা খুবই সহজ করে দিয়েছো, এবং আই হোপ দিস গোজ সামওয়্যার। থ্যাংক ইউ সো মাচ নীলিমা। থ্যাংক ইউ। বাংলাদেশের কনস্টিটিউশন যেমন শুরুতেই বলেছিলাম আইনের চোখে সমতার প্রতিশ্রুতি দিয়ে থাকে, তবে 100-200 বছর আগে লেখা আইন আজও নির্ধারণ করে দিচ্ছে নারীরা আজকের দিনে কোর্টে, কর্মক্ষেত্রে বা ঘরেও কী ধরনের বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। আজকে যেই স্টাডিটা নিয়ে আমরা কথা বললাম, এমন প্রতিবেদন শুধু আইনের ফাঁকগুলো চিহ্নিত করে না, এগুলো একটা প্রশ্ন তুলে ধরে। আইন আসলে কাকে রক্ষা করার জন্য তৈরি করা হয়? While you think about that, think about what she said. Thank you for being with us.